আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ কয়েক বছর ধরে ওসমানীদের টানা পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিয়ে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন উসমানীয় সাম্রাজ্যের ষষ্ঠ সুলতান সুলতান দ্বিতীয় মুরাদ। সিংহাসনে প্রথমবারের মতো আরোহণ করেন দ্বিতীয় মুরাদের ছেলে শাহজাদা দ্বিতীয় মেহমেদ, যিনি ইতিহাসে ফাতিহ সুলতান মেহমেদ নামে পরিচিত। মাত্র 12 বছর বয়সী মেহমেদ যদিও নিজেকে সাম্রাজ্য পরিচালনা করতে সক্ষম মনে করেছিলেন, কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের প্রধান উজিরে আজম জান্দারলি হালিল পাশা তা মনে করতেন না, যার কারণে রাষ্ট্রনায়কদের মধ্যে দুটি দল তৈরি হয়ে যায়। জাগানুস পাশা, শাহাবুদ্দিন পাশার মতো অভিজ্ঞ লোকরা মেহমেদের পক্ষে থাকলেও বিপক্ষে চলে যান জান্দারলি হালিল পাশা। সুলতান এবং প্রধান উজিরের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ। ওসমানীয় সাম্রাজ্যের রাষ্ট্রনায়কদের মধ্যে চলমান এই বিবাদের খবর পৌঁছায় ইউরোপে। মাত্র 12 বছর বয়সী ছেলে মেহমেদের কাছে সিংহাসন ছেড়ে দেয় খ্রিস্টানরা অত্যন্ত আনন্দিত হয়। তারা মনে করে ইউরোপ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার এটাই মোক্ষম সুযোগ। পরিস্থিতির সুবিধা আদায় করতে ইউরোপীয় রাষ্ট্রগুলো আলোচনা শুরু করে। হাঙ্গেরিয়া এবং পোল্যান্ডের রাজা লাদিস্লাস খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলে হাত রেখে চুক্তি ভঙ্গ না করার শপথ করেছিল, আর তাই তিনি কোনোভাবেই চুক্তি ভঙ্গ না করার সিদ্ধান্ত নেন। তবে প্রথম থেকেই শান্তি চুক্তির বিরোধিতা করা পোপ এবং পূর্ব রোম চুক্তি ভঙ্গ করতে রাজাকে চাপ দিতে শুরু করে। এমনকি পূর্ব রোম হাঙ্গেরিয়ার আদালত পর্যন্ত পৌঁছে যায়। তারা ইউরোপীয় রাষ্ট্রনায়কদের বোঝানোর চেষ্টা করেন নিকোপোলিসের প্রতিশোধ নেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ, আর এতে সম্মতি প্রকাশ করে পোপ। হাঙ্গেরিয়ার পার্লামেন্টে দীর্ঘ এবং কঠিন বিতর্ক শুরু হয়। হাঙ্গেরিয়ার সেনাবাহিনীর সর্বাধিনায়ক জন হুনিয়াদিয়ানোস ওসমানীয়দের সাথে শান্তি চুক্তি ভঙ্গের বিরোধিতা করেন। তবে তাকে যখন আশ্বাস দেয়া হয় তুর্কিদের কাছ থেকে বুলগেরিয়া দখল করার পর তাকে বুলগেরিয়ার রাজা বানানো হবে, তখন তিনি চুক্তি ভঙ্গের বিরোধিতা থেকে সরে আসেন। চারদিকের চাপে পড়ে সবশেষ রাজা ভ্লাদিস্লাস চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নেন। খ্রিস্টানরা ওসমানীয় ভূমিতে আক্রমণ করার প্রস্তুতি নিতে শুরু করে। টরাস, ক্রোয়েশিয়া, পূর্ব রোম, পলিশ, জার্মান, পোপ এবং ভেনিস এই জোটে জড়িত হয়। ভেনিস যদিও তাদের নৌবাহিনী নিয়ে সরাসরি যুদ্ধে জড়িত হয়, কিন্তু তারপরেও সুলতান মুরাদ খানের কাছে পূর্বে মার খেয়ে এবার প্রকাশ্যে ওসমানীয়দের বিরোধিতা করার সাহস হারিয়ে ফেলে। তারা তাদের নৌবহরে বারগান্ডি, রাগুজা এবং পোপের পতাকা ব্যবহার করে। ভেনিস যুদ্ধে জড়ানোর জন্য পোপের কাছ থেকে থেসালোনিক, গ্যালিপোলি এবং কৃষ্ণ সাগরের উপকূলে কিছু জায়গা দাবি করে। পোপও তাদের দাবি মেনে নেয়। জোটের আরেক সদস্য রাগুজা প্রজাতন্ত্র যুদ্ধে জয়ের পর অ্যাভলোনিয়ার মালিকানা পাওয়ার শর্তে যুদ্ধে যোগ দেয়। পূর্ব রোম ওসমানীদের ভয়ে প্রকাশ্যে যুদ্ধে না জড়ালেও গোপনে মিত্রবাহিনীকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেয়। বিশেষ করে তাদের হাতে থাকা বিদ্রোহী শাহজাদা ওরহানকে মুক্তি দিয়ে ওসমানীয়দের দুর্বল করে দেওয়ার পরিকল্পনা করে। ইউরোপের রাষ্ট্রগুলো যখন ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে, পূর্ব রোম তখন শাহজাদা ওরহানকে মুক্তি দেয়। সম্রাটের সহযোগিতায় শাহজাদা ওরহান জাহাজে করে ইনসিজে আসেন। তিনি আশা করেছিলেন রোমেলিয়ার বেরা তার পক্ষে যোগ দিবে, কিন্তু যখন দেখলেন কেউই তাকে সমর্থন করতে আসছে না, তখন তিনি পালিয়ে দেলিউরমেনে চলে যান এবং বলকানে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এই পরিস্থিতিতে সুলতান দ্বিতীয় মেহমেদ শাহাবুদ্দিন পাশাকে নির্দেশ দেন শাহজাদা ওরহানকে বন্দী করার। শাহাবুদ্দিন পাশা বিশাল এক বাহিনী নিয়ে শাহজাদা ওরহানের দিকে যাত্রা শুরু করেন। শাহাবুদ্দিন পাশার আগমনের খবরে ভয় পেয়ে কনস্টান্টিনোপলে
আবারও পালিয়ে যান শাহজাদা ওরহান। এদিকে পূর্বের চুক্তি অনুযায়ী উসমানীয়রা নির্ধারিত সময়ের পূর্বেই সার্বিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বিতীয় মুরাদের শ্বশুর জুরাদ ব্রাঙ্কোভিচের কাছে সার্বিয়া সমর্পণ করে। সদ্য গঠিত উসমানীয় বিরোধী জোটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন সার্বিয়া শাসক ব্রাঙ্কোভিচ। তিনি গোপনে এদিনে সুলতান দ্বিতীয় মেহমেদের কাছে উসমানীয়দের বিরুদ্ধে গড়ে ওঠা জোটের ব্যাপারে জানিয়ে দেন। নিকোপলিসের পর প্রথমবারের মতো উসমানীয়রা খ্রিস্টানদের কঠিন চাপের মুখে পড়তে যাচ্ছে। পরিস্থিতি সত্যি বিপজ্জনক ছিল। সাম্প্রতিক বছরগুলোতে উসমানীয়দের বিরুদ্ধে খ্রিস্টানদের জয় তাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। ইউরোপ থেকে মুসলমানদেরকে চিরতরে বিতাড়িত করার লক্ষ্যে সম্মিলিত খ্রিস্টান বাহিনী উসমানীয় ভূমির দিকে ধেয়ে আসছে। 1444-এর 22শে সেপ্টেম্বর ক্রুসেডাররা দানিউব অতিক্রম করে, আর এই খবর এদিনে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উসমানীয় পাশাদের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ। তরুণ সুলতান এবং তার ঘনিষ্ঠ রাষ্ট্রনায়করা মনে করেন ক্রুসেডারদের দিকে মার্চ করা উচিত। অন্যদিকে উজির আজম জান্দারলি হালিল পাশা এবং তার মতের পাশারা মনে করেন আরও অপেক্ষা করা উচিত। জান্দারলি হালিল পাশা এবং তার মতের রাষ্ট্রনায়করা মনে করত তরুণ সুলতান মেহমেদ ক্রুসেডার বাহিনীকে মোকাবেলা করতে পারবে না। এই সমস্যা কেবল সাবেক সুলতান দ্বিতীয় মুরাদই সমাধান করতে পারবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভিজ্ঞ সুলতান দ্বিতীয় মুরাদের প্রয়োজন। আমার এই মতামতের সাথে অন্যান্য বেরাও একমত। তাই আমি মনে করি দ্বিতীয় মুরাদকে দ্রুতই এদিনে আমন্ত্রণ জানানো হোক। জান্দারলি হালিল পাশার এসব কথাবার্তা সুলতান দ্বিতীয় মেহমেদের পছন্দ হয়নি। উজির আজমকে উদ্দেশ্য করে সুলতান মেহমেদ বলেন, জোর করে শাসনভার দেয়া এবং পরিবর্তন করা এটা কোনো খেলা বা বিনোদন না, বরং বিপজ্জনক কাজ। সাম্রাজ্যের এই পরিস্থিতিতে সুলতান মেহমেদ ঝুঁকি নিতে চাননি। তিনি তার পিতা দ্বিতীয় মুরাদকে সেনাপতি হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান। দ্বিতীয় মুরাদ প্রথমে এই প্রস্তাব উপেক্ষা করেন এবং বলেন, তুমি নিজে সুলতান আছো, তুমিই তাদের মোকাবেলা করতে পারবে। এরপর সুলতান দ্বিতীয় মেহমেদ আবারও একটি চিঠি লেখেন, যেখানে তিনি বলেন, আপনি যদি আমার শাসনাধীন থাকেন তবে আমার নির্দেশ অনুযায়ী যুদ্ধে নেতৃত্ব দিন, আর নয়তো নিজে এসে সিংহাসনে বসে ক্ষমতা গ্রহণ করুন। যদিও কিছু আধুনিক গবেষক বলেছেন এমন কোনো চিঠির অস্তিত্ব নেই। তারা যুক্তি হিসেবে বলেছেন একজন 12 বছর বয়সী ছেলে এত বড় অর্থবহ কথা বলতে পারবে না। এই চিঠির পর সুলতান দ্বিতীয় মুরাদ অবিলম্বে ব্যবস্থা নেন এবং তার অধীনে আনাতোলিয়ার সকল সৈন্যদের একত্রিত হওয়ার নির্দেশ দেন। এদিকে হুনিয়াদিয়ানুসের নেতৃত্বে ক্রুসেডার বাহিনী দানিউব অতিক্রম করেছে। ক্রুসেডাররা হালকা কামান এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভিদিন শহরের দিকে অগ্রসর হতে থাকে। ভিদিন এসে উসমানীদের কাছ থেকে শহরটি দখল করে নেয়। এরপর দেরি না করে নিকোপলিসের দিকে অগ্রসর হতে থাকে ক্রুসেডার বাহিনী। দ্বিতীয় মুরাদ দ্রুতই আনাতোলিয়ার সকল সৈন্যদেরকে একত্রিত করে মানিসা থেকে যাত্রা শুরু করেন এদির্নের উদ্দেশ্যে। তখন তার বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 40,000-এর কাছাকাছি। আনাতোলিয়া থেকে রোমেলিয়ায় সেনা পারাপারের সবচেয়ে সুবিধাজনক এবং সংক্ষিপ্ত পথ ছিল দারদানেলস প্রণালী, কিন্তু এরই মধ্যে খবর আসে অ্যাডমিরাল ফ্রান্সিসকোর নেতৃত্বে মিত্রবাহিনীর নৌবহর দারদানেলস বন্ধ করে দিয়েছে। আর তাই দ্বিতীয় মুরাদ বসফরাস অতিক্রম করে রোমেলিয়ায় যাওয়ার জন্য পথ পরিবর্তন করেন। মানিসা, বালকেশির, বুরসা এবং গেমলিকের পর্বতমালা অতিক্রম করে বসফরাসে পৌঁছায় আনাতোলিয়ার সেনাবাহিনী। অভিযানটি সম্পূর্ণই গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালিত হয়েছিল এবং তারা সফলও হয়েছিল। ক্রুসেডারদের নৌবাহিনী বৃথাই দারদানেলসে অপেক্ষা করছিল। তখনও বসফরাস দিয়ে সেনা পারাপারের সময় উজির আজম জান্দারলি হালিল পাশা সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। এদিকে সেনা পারাপারের এই খবর পৌঁছায়
কনস্টান্টিনোপলে থাকা পূর্ব রোমের সম্রাটের কাছে। তিনি পথটি বন্ধ করতে জাহাজ পাঠান। রোমান জাহাজ উসমানীয়দের আর্টিলারি রেঞ্জের মধ্যে আসার সাথে সাথেই উপকূল থেকে কামানের গোলা জাহাজে এসে আঘাত করতে থাকে। আর্টিলারি কমান্ডার সারুজার কামানের আগুনে জাহাজগুলো ডুবে যায়। অবশেষে 1244 সালের 20 অক্টোবর রুমেলিয়ায় অবতরণ করেন মুরাদ খান। সেনাবাহিনী দ্রুতই পদযাত্রার মাধ্যমে এদির্নে পৌঁছায়। সাবেক সুলতান দ্বিতীয় মুরাদ এদির্নে আসলে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত উৎসাহের সাথে তাকে স্বাগত জানায়। দ্বিতীয় মুরাদ শহরে প্রবেশ করেননি। তিনি শহরের বাহিরে তাঁবু স্থাপন করে এবং তার সেনাদেরকে নিয়ে রাত্রি যাপন করেন। আর এরই মধ্যে রুমেলিয়ার সৈন্যরা এদির্নে এসে দ্বিতীয় মুরাদের বাহিনীতে যোগ দেয়। এদিকে ক্রুসেডাররা নিকোপলিস পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে চালাতে চলে আসে। এরপর টার্নোভোর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করে। মুরাদ খানও তার বাহিনী নিয়ে ফিলিপি হয়ে প্রথমে টার্নোভো এরপর নিকোপলিস যাওয়ার পরিকল্পনা করেন। এ সময় সুলতান দ্বিতীয় মেহমেদ এবং উজির আজম জান্দারলি হালিল পাশা এদির্নেই অবস্থান করেন। ক্রুসেডার বাহিনীর লক্ষ্য ছিল টার্নোভো হয়ে এদির্নে যাওয়া, আর তা আগেই বুঝতে পারেন দ্বিতীয় মুরাদ। তবে এই সিদ্ধান্ত দ্রুতই পাল্টে যায়, কারণ তখন শীতকাল ঘনিয়ে আসছিল, আর শীতকালে সেনাবাহিনী নিয়ে বলকান পর্বতমালা পাড়ি দেওয়া ছিল বেশ কঠিন। এ অঞ্চলে সেনাবাহিনীর খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যোগান দেওয়া প্রায় অসম্ভব। আর তাই এত সব সমস্যার কারণে ক্রুসেডার বাহিনী তাদের গন্তব্য পাল্টে ভার্নাকে নির্ধারণ করে। তাদের পরিকল্পনা ছিল ভার্নায় গিয়ে সেখান থেকে উপকূল বরাবর এদির্নের দিকে অগ্রসর হওয়ার। প্রথমে কনস্টান্টিনোপল গিয়ে পূর্ব রোমের বাহিনীর সাথে একত্রিত হবে, এরপর পূর্ণ শক্তি নিয়ে এদির্ন দখল করবে। আর এর আগে কনস্টান্টিনোপলে গিয়ে হাঙ্গেরিয়া এবং পোল্যান্ডের রাজা ব্লাদিস্লাস একজন রোমান রাজকন্যাকে বিয়ে করবে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় ক্রুসেডার বাহিনী। ওয়ালাসিয়ার দ্বিতীয় ভ্লাদ 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে নিকোপলিসে ক্রুসেডার বাহিনীর সাথে যোগ দেয়। তবে দ্বিতীয় ভ্লাদ রাজাকে এই অভিযান পরিত্যাগ করার জন্য সতর্ক করেন, কারণ তিনি মনে করেন সৃষ্টিকর্তার নামে করা শপথ ভঙ্গ করলে তাদের উপর বিপর্যয় নেমে আসবে। তাছাড়া ক্রুসেডার সেনাদের সংখ্যাও ওসমানীয়দেরকে পরাজিত করার জন্য যথেষ্ট ছিল না। এক পর্যায়ে সভায় জন হুনিয়াদিয়ানুস এবং দ্বিতীয় ভ্লাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ভ্লাদ খুব বেশি রেগে যান এবং ক্রোধান্বিত হয়ে তরবারি বের করেন। ভ্লাদ দ্বিতীয়র এই কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রচুর স্বর্ণ দেয়া এবং আরও 4,000 সৈন্যকে ক্রুসেডার বাহিনীকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় ভ্লাদ তাদের হাত থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে দ্বিতীয় ভ্লাদ সেনাদেরকে তার ছেলের নেতৃত্বে ক্রুসেডারদের কাছে ছেড়ে দিয়ে অজুহাত দেখিয়ে ওয়ালাসিয়ায় চলে যান। ওয়ালাসিয়া থেকে সৈন্য যোগ দেওয়ার পর ক্রুসেডার সৈন্যদের সংখ্যা এখন প্রায় 70,000। এদিকে আলবেনিয়া থেকে আলেকজান্ডারের আদেশে আরও একটি সেনাদল ক্রুসেডার বাহিনীতে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে সার্বিয়ার শাসক ব্রাঙ্কোভিচ তাদেরকে ক্রুসেডার বাহিনীতে যোগ দিতে বাধা দেয়। ক্রুসেডার বাহিনী নিকোপলিসে সময় নষ্ট না করে ভার্নার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও ক্রুসেডাররা ধর্মীয় উদ্দেশ্য নিয়ে এই অভিযানে রওনা হয়েছিল, কিন্তু তারা যে অঞ্চল অতিক্রম করে যাচ্ছিল সে অঞ্চলের খ্রিস্টান ও মুসলমান জনগোষ্ঠীর উপর নিষ্ঠুর ও অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল, যেমনটি তারা পূর্বেও করেছিল। পথের আশেপাশে থাকা সকল দুর্গ, গ্রাম এবং শহরগুলো অপ্রয়োজনীয়ভাবে পুড়িয়ে দিতে থাকে। শুধু মসজিদ নয়, বুলগেরিয়া এবং রোমান গির্জাগুলোকেও ধ্বংস করে দেয় তারা। জনগণের যান মাল, ঘর বাড়ি সব কিছুই হয়ে পড়ে অনিরাপদ। 1444-এর 24শে অক্টোবর ক্রুসেডাররা ইয়ানি বাজারে পৌঁছায়। শহরটি তারা সফলভাবেই দখল করতে সক্ষম হয়
এ অঞ্চলের জনগণকে বন্দী করে রাজা ভ্লাদিস্লাস ভার্না এবং আশেপাশের আরও বেশ কয়েকটি শহর আত্মসমর্পণের হুমকি দেন। যদি শহরগুলো ক্রুসেডারদের কাছে ছেড়ে দেওয়া না হয়, বন্দীদেরকে মেরে ফেলা হবে। ক্রুসেডারদের এই হুমকিতে কোনো প্রকার আত্মসমর্পণ করেনি শহরগুলোর কমান্ডাররা। আর এরপর পরে ক্রুসেডাররা সমুদ্রে এসে দুর্গ ঘেরাও করে। দুর্গটিতে ক্রুসেডারদের আক্রমণে 5,000 তুর্কি শহীদ হয় এবং দুর্গটি ক্রুসেডারদের হাতে চলে যায়। পাশাপাশি লাদিস্লাস 500 জন সেনার একটি বাহিনী পাঠান টার্নোভ হয়। এখানে ওসমানীয়দের সাথে লড়াইয়ে 300 জন সৈন্য মারা যাওয়ার পর বাকিরা পিছু হটতে বাধ্য হয়। পিছু হটা বাহিনী খবর নিয়ে যায় ওসমানীয় সেনারা তাদের দিকে ধেয়ে আসছে। খ্রিস্টানরা তখন প্রেবাদী শহর অবরোধে ছিল। শহরটিতে গণহত্যা চালিয়ে নিজেদের দখলে নিয়ে নেয় ক্রুসেডার বাহিনী। এরপর সময় ক্ষেপণ না করে ক্রুসেডার বাহিনী ভার্নার দিকে অগ্রসর হতে থাকে। নভেম্বরের 3 তারিখ 1444 সাল ক্রুসেডার বাহিনী ভার্নায় পৌঁছায় এবং শহরটিকে অবরোধ করে। এদিকে খবর পৌঁছে যায় মুরাদ খানের কাছে। ক্রুসেডার বাহিনীর ভার্না অবরোধের খবর পেয়ে মুরাদ খানও তার বাহিনী নিয়ে ভার্নার উদ্দেশ্যেই রওনা দেন। 1444 সালের 9 নভেম্বর রাতে দুই বাহিনী ভার্নায় মুখোমুখি হয়। ভার্না এমন একটি শহর যার আশেপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। শহরটির পশ্চিমে রয়েছে 20 কিলোমিটার দীর্ঘ হ্রদ, পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর। ভার্না তখন 4টি রাস্তা দিয়ে বাইরের সাথে সংযুক্ত ছিল, দুটি উত্তরে, একটি উত্তর পশ্চিমে এবং আরেকটি দক্ষিণ দিক দিয়ে। ভার্না শহর 6 দিন অবরোধের পর ওসমানীয় সেনাবাহিনীর আগমনের খবর পায় ক্রুসেডার বাহিনী। আর এই খবরে ক্রুসেডারদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুতই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। ক্রুসেডাররা 9 নভেম্বর সন্ধ্যায় ভার্না থেকে 4 কিলোমিটার দূরে ওসমানীয়দের আলো দেখতে পায়। দ্বিতীয় মুরাদ 9 তারিখ রাতেই যুদ্ধের প্রস্তুতি শেষ করেন। এই যুদ্ধে ওসমানীয়দের সেনা সংখ্যা ছিল 40,000 থেকে সর্বোচ্চ 60,000 পর্যন্ত। ক্রুসেডারদের সেনা সংখ্যা ছিল 70 থেকে 80,000 পর্যন্ত। সেই রাতে সুলতান মুরাদ খান এশার নামাজের পর দীর্ঘ মোনাজাতে কান্নাকাটি করেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রাণ খুলে 2 হাত আসমানের দিকে তুলে প্রার্থনা করে বলেন, হে সুলতানদের সুলতান, আমি তোমার উপর আশা রেখেছি। হে অসহায়দের আল্লাহ, আমি তোমাকে সিজদা করেছি, আমাকে পরিত্যাগ করো না। হে আল্লাহ, তুমি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। আপনার হাবিবের উসিলায় আপনার রহমত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ, দিনের শত্রুরা দিনকে ধ্বংস করতে চায়, আপনি তাদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। সুপ্রিয় মণ্ডলী, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোড সুলতান দ্বিতীয় মুরাদের যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 9 আমরা আলোচনা করব ঐতিহাসিক ভার্না যুদ্ধের রোমাঞ্চকর পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে। দুর্দান্ত সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এপিসোডটি যদি আপনাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। তো দর্শক, দেখা হচ্ছে ভার্নার ময়দানে, দেখা হচ্ছে যুদ্ধের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই।